নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, কিন্তু আমি ভালো আছি কি না সেটা নিয়ে একটুখানি আর কি সমস্যার মধ্যে রয়েছি। মানে কি বলবো বুঝতে পারছি না। এক তো তোমাদের সাথে ভিডিও কোনোভাবেই শেয়ার করে উঠতে পারছি না, একটু তো অগোছালো হয়ে গেছে, পুরো ঘেটে হয়ে আছে জীবনটা। যখন ভাবলাম যে ঠিক আছে চলো একটু গুছিয়ে নিই, একটু ভিডিওটা রেগুলার দেওয়ার চেষ্টা করব, কারণ তোমরা অনেকেই অপেক্ষা করে থাকো। মানে এটা আমার কি বলবো, মানে ঈশ্বরের তরফ থেকে বরদান বলতে পারো, যে এটার জন্য আমি নিজেকে ভীষণ কি বলবো ভাগ্যবতী মনে করি, ব্লেসড মনে করি যে এমন কিছু কিছু মানুষকে পেয়েছি আমি এই ইউটিউবের থ্রু দিয়ে। তো যারা আমাকে চায়, মানে আমাকে ভালোবাসে, আমার ডেইলি লাইফ সম্পর্কে তাদের আগ্রহ আছে, তারা আমার ভালো দুঃখ মানে ভালো মন্দ সব কিছুরই আর কি তারা খবর নিতে চায়, তারা আমার পাশে থাকতে চায়। তো তার জন্য আমি সত্যি মানে নিজেকে ব্লেসড মনে করি। তো তার জন্য আর কি আমি ভাবছিলাম যে আমি এবার ভিডিওটা একটুখানি রেগুলার করার চেষ্টা করব। তো তারপরেই শুরু হয়ে যায় এই যে ঝড়ের তাণ্ডব, কালবৈশাখী। মানে কি আর বলি বলো, মানে কারেন্ট ছিল না গত 3 দিন ধরে, মানে যাচ্ছে তাই অবস্থা। মানে একদিকে কারেন্ট নেই, ফোনে চার্জ নেই, এমার্জেন্সি যে সমস্ত চার্জার লাইট হয় তো সেইগুলোই চার্জ নেই, টর্চে চার্জ নেই, প্রদীপ জেলে থাকা, লণ্ঠন, হ্যারিকেন, মানে সে আবার আদিম যুগে ফিরে গিয়েছিলাম। মানে প্রচণ্ড রকমভাবে বিভৎস খারাপ অবস্থা হয়ে গিয়েছিলো। মানে সমস্ত যোগাযোগ মাধ্যম থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, রাস্তাঘাট সমস্ত কিছু ব্লক, কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে তোমরা মানে বুঝতেও পারবে না। মানে এত গাছ পড়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর, অনেক মানুষের ঘরবাড়ি উড়ে গেছে, প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই জন্য বলতে পারো আরও তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেল, কারণ বুঝতেই পারছো যে এখনকার দিনের মানুষ, মানে আমরা এখন ইলেকট্রিসিটির ওপরে কতটা ভাবে মানে ডিপেন্ডেড আমরা। তো যদি লাইটই অফ হয়ে যায়, তো কারেন্টই যদি না থাকে, তাহলে কি অবস্থা হয় বলো তো। সেরকমভাবেই চলছিল, মানে সারাটা দিন যা হোক করে না হয় কেটে যাচ্ছিলো, কিন্তু সন্ধ্যের পর যখন অন্ধকার নামছিল আমার মনে একটাই চিন্তা যে আমি সন্ধ্যে থেকে রাত মানে ভোর পর্যন্ত এই সময়টা কাটাবো কিভাবে, কারণ অস্মি এক ফোঁটাও অন্ধকারে থাকতে পারে না। মানে কীভাবে যে কাটাবো, আর যে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রাখবো তো সেটাও সম্ভব না। কিভাবে যে কাটিয়েছি সে শুধুমাত্র আমিই জানি আর কি। কিন্তু প্রচুর চিন্তা, প্রচুর ভয়। তো আবার আমাদের পাড়ার অনেক জেঠিমা কাকিমা তারা আমাকে মানে বুদ্ধি দিয়েছিলেন প্রদীপ জ্বেলে থাকতে। তো কিছুটা সময় আমি প্রদীপ জ্বালিয়েই রেখেছিলাম। আবার প্রদীপ বাড়ির মধ্যে জ্বালিয়ে রাখা, যে বাড়িতে আর কি ছোটো বাচ্চা রয়েছে, যে ঘরে ছোটো বাচ্চা রয়েছে, তো ভীষণ বড় একটা রিস্ক। আমার মা তো ভয়ে অস্থির, মানে সেই কি বলবো, মিনিটে ফোন করছে, প্রদীপের থেকে অস্মিকে দূরে রাখবি, সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখবি না, কখন কি বিপদ হয়ে যায়। কিন্তু কি করব, কিছু করার নেই। মানে এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পৌঁছেছিলাম। তারপরে যা হোক করে আর কি একটা হ্যারিকেনের ব্যবস্থা করা হয়েছিল, তো সেটার আসতে আর কি কিছুটা স্বস্তি। মানে কী আর বলি বলো, বিভৎস রকমভাবে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো সেই জন্য এই ভিডিও দিতে আমার প্রচুর লেট হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পারছো। আর এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো না, আমি ভিডিও শুরুতে অনেক কথা বলে ফেললাম। আমি জানি তোমাদের মনে অনেক কিউরিয়াসিটি থাকবে, দিদির কি হলো হঠাৎ করে, এই হলো, মানে এই চলছিল আর কি। তো ভাবলাম সেটা সবার প্রথমে ক্লিয়ার করি। আর এই যে ভিডিওটা তোমরা দেখছো, এর আগের পার্টটা তোমরা অলরেডি দেখে ফেলেছো, এটা তার সেকেন্ড পার্ট। মানে প্রায় বলতে পারো 4-5 দিন আগের এই ভিডিওটা, কারণ তারপর থেকে ঝড়ে যা তাণ্ডব করেছে বাড়িঘর দুয়ারে, তো সেই সমস্ত কিছু ঠিক করতে এখনও সবটা ঠিক করে উঠতে পারিনি। তো সেই জন্য একটুখানি আর কি লেট হলো, তাই ভাবলাম সেই ভিডিওটা ছিল সেটাই আগে তোমাদের সাথে শেয়ার করি। এবং তোমাদের মনে কিছু কোশ্চেন ছিল, তো আমার এই ভিডিও বা কাজকর্মের মধ্যে দিয়ে তোমাদের সাথে সেটাও আর কি, সেই তোমাদের কোয়ারি বা যে সমস্ত তোমাদের প্রশ্ন ছিল তারও আর কি উত্তর দিই। দিনটি ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের একদম ভোর থেকে প্রায় 12টা পর্যন্ত কি করেছি, দুপুর 12টা পর্যন্ত, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই ভিডিওটা তারপর থেকে, কারণ প্রায় রান্না বসাতে, মানে এই যে ভাত বসাতেই আমার পুরো প্রায় 12টা বেজে গিয়েছিলো। মানে ঘড়ির কাঁটায় 12টা তখন বাজছে। তো তাড়াহুড়ো করে যা হোক করে কিছু একটা আমাকে সিম্পলের থেকেও সিম্পল রান্না করতে হবে। ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে তাই তরকারিটা কেটে নিয়েছিলাম। আজকে টুকটাক রান্না করব, সেরকমভাবে বেশি কিচ্ছু রান্না করব না। একটু বাড়িতে লাউ ছিল, তো ভাবলাম যে চলো একটুখানি লাউ আর আলু কেটে একটুখানি মুগ ডাল বসিয়ে দিই। আর তোমরা তো জানো যে আজকে বাড়িতে নিরামিষ, মানে আজকে আমাদের বৃহস্পতিবার, বাড়িতে নিরামিষ, তো সেই জন্য নিরামিষই রান্না
রান্না করব। তো তার জন্য ভাবলাম যে শুধু ডালটা বসাবো, আর সবজি ছাড়া মানে যদি মানে বাড়িতে সবজি রান্না আমি না করি তাহলে তোমরা তো জানো যে আমার কোনো কিছুই ভালো লাগে না। এই আমার অশ্মি হওয়ার পর থেকে আর কি এই জিনিসটা আমার মধ্যে এসেছে, সবজি আমাকে কিছু একটা রান্না করতেই হবে। তাই সেজন্য ভাবলাম যে শুধু মুগের ডালটা রান্না না করে ওর মধ্যে একটু আলু আর একটু লাউ দিয়ে দিই। তো সেটাই আর কি সবজিটা কেটে নিয়ে এসে প্রথমে ওই মুগ কলাইটা একটুখানি আর কি গরম করে মানে একটুখানি নেড়ে নেওয়া আর কি শুকনো খোলায়। তো সেটা নেড়ে নিয়ে ধুয়ে নিয়ে তার মধ্যে আবার ভালো করে তোমরাই এই টেকনিকটা শিখিয়েছিলে আর কি। যাই হোক, তো তার মধ্যে লাউটা যেটা কেটে রেখেছিলাম সেই লাউ আর আলু দিয়ে একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে চলে যাব আবার ওখানে। তো এটা যতক্ষণে সিটি পড়বে সিদ্ধ হবে ততক্ষণে ওইদিকে আমার টুকিটাকি কাজগুলো আমার এগিয়ে যাবে। তো এই আর কি চলে আর কি, যখনই কোনো সিটি দেওয়ার কাজ থাকে মানে প্রেশারের কোনো কিছু রান্না থাকে এখানেতে সেটা বসিয়ে যাই, আর বাকি রান্না তো মাটির উনুনে করি। এখন এই ভিডিওটা তোমাদের সাথে আমি এডিট করে তোমাদের সাথে গল্প করতে করতে শেয়ার করছি, আর আমি ভাবছি যে আমি এই জায়গাটা ঝড়ের আগে রান্না করছিলাম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে রান্না করছিলাম। আর এরপর মানে তোমরা গতকাল থেকে যে ভিডিওগুলো দেখতে পাবে সেগুলো রিসেন্ট ভিডিও দেখতে পাবে। তো তখন তোমরা দেখবে যে আমার এই রান্নার এই উনুনের কি অবস্থা হয়েছে, মানে ঝড় বৃষ্টিতে কি অবস্থা করে গেছে। তো যাই হোক, ভীষণ রকম অবস্থা খারাপ। তো এখন এই উনুন দেখে এই পরিষ্কার জায়গাটা দেখে আমার এত ভালো লাগছে যে কত সুন্দর আমার পরিষ্কার ছিল আর কি অবস্থাটাই না হয়েছে। কলমি শাক একটুখানি রান্না করেছিলাম, তো কলমি শাকটা রান্না করে নেওয়ার পর একটুখানি কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে বেগুন ভাজবো। আসলে আজকে সেরকমভাবে কোনো কিছুই রান্না নেই, শুধুমাত্র ওই কলমি শাক রান্না করেছিলাম আর বেগুন ভাজা, বেশ অনেকটা করে বেগুন ভাজা রান্না করেছিলাম, বেগুন ভেজেছিলাম আর টমেটো চাটনি করেছিলাম আর ওই ডালটা করেছিলাম। তো চলো এদিকে রান্নাটা হোক আর সেই ফাঁকে তোমাদের প্রশ্নের উত্তর দিই। তোমরা আগের দিনের ভিডিওতে ম্যাক্সিমাম আমাকে কমেন্ট করেছো সবাই, তোমার কাজের দিদির কি খবর, কাজের দিদি কেন নেই, কাজের দিদি কেন আসছে না, কেন ওকে ছাড়ালে। তো দেখো, কাজের দিদি নেই, সত্যিই নেই। তো উনি ছিলেন, উনি আমার অনেক কাজে হেল্প করছিলেন, ঠিক ছিল, সবই ঠিকঠাক ছিল। এবারে ওনাকে আমি নিজেই কাজ থেকে মানে ওনাকে আর কি এখন আমি আসতে বারণ করেছি। তো ওনাকে আমি বলেছি এখন ঠিক আছে আসতে হবে না, পরে যদি কখনো এমন হয় যে দুদিন একদিনের জন্য বা বাড়িতে কোনো রিলেটিভস বা কোনো হয়তো আমার শরীর খারাপ পড়লো যে আমি একদম বিছানা ছেড়ে উঠতে পারছি না, কোনো কিছু কাজকর্ম করতে পারছি না, তখন তোমায় যখন ডাকবো তখন তুমি এসো। তখন তিনি রাজি হয়েছিলেন যে হ্যাঁ ঠিক আছে উনি আসবেন। এবং আমি এত তাড়াতাড়িও ওনাকে আর কি ছাড়াতে চাইনি, কারণ উনিও কাজ করে খান, মানে কাজের মানুষ আর কি উনি। তো একবারে হুট করে বলবো আজ বলবো কালকে ছেড়ে দাও সেরকম তো সম্ভব নয়, সেরকম মানুষও কিন্তু আমরা নই। তো সেই জন্য আমাদের যিনি কাজের দিদি, তো ওনাকে আমি বলেছিলাম প্রায় 1 মাস আগে, মানে আমি বলেছিলাম যে ঠিক আছে তুমি এই মাসটাও করো এবং সামনের মাসটাও করো, তো তারপরে তুমি আর কি ছেড়ে দিও। তো উনি বলেছিলেন যে ঠিক আছে, কারণ আমি একটু সুযোগ মানে একটু সময় দিতে চেয়েছিলাম যে যাতে আর কি উনি যে সময়টা আর কি আমার বাড়িতে কাজ করবেন বাকি আর 1 মাস কি 1.5 মাস, তো সেই সময়ের মধ্যে উনি যাতে আর কি অন্য কোথাও কাজ দেখার আর কি সুযোগটা পান। মানে হুট করতেই একটা মানুষের কাজ চলে গেলে একটা তো খারাপ তো লাগেই। তো সেই জিনিসটা আর কি আমি ফিল করি, কারণ উনি হয়তো আমার বাড়িতে কাজ করছেন কিন্তু আমিও একটা সময়তে কাজ করেছি অন্য মানুষের আন্ডারে, তো সেটা কোম্পানিতে কাজ ছিল। তবু যাই হোক, কাজ তো কোনো কাজই আর কি ছোটো বড়ো না। তো সেই জন্য আমিও জানি হুট করে কাজ চলে গেলে মানুষের কতটা আর কি কষ্ট হয়। তো সেই জন্য সেই কষ্টটা আমি ওনাকে দিতে চাইনি। এবারে প্রশ্ন হলো যে ওনাকে আমি ছাড়ালাম কেন। এটা কি হয়েছে, এটা কি হয়েছে আমি একটু জানতে চাই। এটা সাজুগুজু, এটা সাজুগুজু করার নমুনা? তুই স্নান করিসনি, কোনো কিছু করিসনি, তুই এটা কি, এটা মায়ের মতো করে সব প্যান্ট ভেজা, জামা ভেজা। হ্যাঁ স্নানটা করবি চো, স্নান করে মানুষ সাজুগুজু করে। এই যে আমি সেজেছি না, এই যে কি বলে যেন টিপ পরেছি, এই যে লিপ বামটা লাগিয়েছি, সেইটাকে দেখে আর কি। তুমিও ক্রিম লাগিয়েছো, আমি এই মাত্র দেখেছি। আর ক্রিম লাগাবে না তুমি, ক্রিমটা ওখানে থাকে না। আর কিছু নয়, চলো চেয়ার নিয়ে এসছে, তার উপরে উঠে এসব কাণ্ড হচ্ছে। মশা কামড়াচ্ছে, ওটা রোল, ওটা রেখে দাও, ওটা রেখে দাও, ওটা গুড নাইট, ওটা রেখে দাও, ওটা রেখে দাও। টিপটা তো সরে চলে গেছে। আরে শোনো, স্নানটা করিয়ে দিই, এসব মাখতে হয়। এটা হচ্ছে সেই গুড নাইটের ইয়েটা, ওই এটা লাগালে তুমি তো জানো মশা কামড়ায় না, তুমি তো জানো সবই। চলো মা, চল।
আর দাঁড়াতে পারছি না মানা। ও ওখানটা ওই দিকটা মা আমি যেভাবে চুল আঁচড়াই ওর সেভাবে করছে। হ্যাঁ বাহ প্রচুর চুল। চলো হ্যাঁ বাহ খুব সুন্দর, খুব কিউট লাগছে। হ্যাঁ 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 খুব সুন্দর। ও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? শেষ হয়নি ভিডিও? ও আচ্ছা, স্নানটা করবি চল, স্নানটা করতে হবে কিন্তু। হে ভগবান, চলো 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 স্নানটা করে আসি মা, স্নানটা করে আসি মা, স্নানটা করে আসি। চলো হ্যাঁ হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক হয়েছে, চল এবার। এত কম সময়ের মধ্যে এতটুকুই আমি রান্না করতে পেরেছিলাম। ওর থেকে বেশি কিছু রান্না করতে গেলে আজকে হয়তো আমার মেয়ে খেতেই পেত না। তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট করেছি, অস্মিকে স্নান সমস্ত কিছু করিয়ে দিয়েছি। আর জানো ইদানিং অস্মি আমার হাতে হাতে খুব কাজ করে দেয়। কে বলবে এই মেয়েটার বয়স 3 বছর জাস্ট, মানে ভাবতে পারো। আবার এমন জেদ, মানে আমি যদি বলি না তোমাকে করতে হবে না, কিন্তু এই পাকা বুড়িটা করবেই করবে। ঘাটেও নামতে পারে না, মানে পুকুরের জল আছে তোমরা বুঝতেই পারছো, আমরা নামতে দিই না, সবসময় চোখে চোখে রাখি। কিন্তু এই সময়টা যখন মা ঘাটে নামে তখন তার মানে একটা সাহসও পেয়ে যায় আর কি, যে মা ঘাটে নেমেছে মানে আমি মায়ের সাথে ঘাটে নামতে পারবো। এই সময়টা ওকে রাখে কে, ও আমার সাথে ঘাটে নামবেই। কিন্তু অন্যান্য সময় আবার তার আবার প্রচণ্ড পরিমাণে টনক আর কি, মানে যদি ধরো ঘাটটার কেউ খুলে রেখে দিয়েছে, যে ঘাটের হয়তো গেটটা একটু খোলা আছে বেড়াটা, তখন ও নিজেই এসে আমাকে বলবে মা ঘাটটাকে খুলে রেখে দিয়েছে, ঘাটটাকে খুলে দিয়ে রেখে দিয়েছে। মানে আসলে ছোট থেকে এই জিনিসটা ওর মাথার মধ্যে ঢুকে গেছে আর কি, যে ঘাটে নামা চলবে না। তাই এই জিনিসটা নিয়ে অতটা এখনও পর্যন্ত আমাদেরকে সেইভাবে বিড়ম্বনায় পড়তে হয় না। তবে কি হ্যাঁ একদমই কি বিড়ম্বনায় পড়তে হয় না, একবার দুবার ও নেমে যায়, কিন্তু সবসময় সেরকমভাবেও করে না। জামা কাপড়গুলো আনতে ভুলে গেছিলাম, মানে ওই স্নান করিয়েছি তো তার আগে ছাড়ানো জামা কাপড়গুলো, সেগুলি ওকে আনতে বললাম। কিন্তু উনি আমাকে বলে গেলেন কি, যে যতক্ষণ না আমি আসছি ততক্ষণ তুমি একটা বাসনও মাজবে না। কি অদ্ভুত আবদার। তো যাই হোক ওনার এই ছোট্ট ছোট্ট আবদারগুলো সবই অদ্ভুত আর কি। তো ওই দিক থেকে আমার এক যা বলছে দেখো দেখো তোমার আর কষ্ট কিসে, তোমার মেয়ে তোমার হাতে হাতে কাজ করে দিচ্ছে। জি হ্যাঁ আমার আর কি কষ্ট, আমার আর কোনো কষ্ট নেই। যাই হোক যেটা বলছিলাম, আমাদের কাজের দিদিকে ছাড়ানোর একটা কারণ, সেটা হচ্ছে কিছু কারণ আছে খুবই পার্সোনাল, যেটা হয়তো আমি সোশ্যাল মিডিয়ায় সেভাবে বলতে পারবো না। তবে আরও একটা কারণ হচ্ছে যে আর কিছু দিন, আর 1 মাসও নয়, জাস্ট আর কয়েকটা দিন পরে আর কি অস্মি স্কুল যাবে। ওকে আমি সকাল 7টায় বাসে তুলে দিয়ে আসবো, তারপরে ও একদম দুপুরবেলায় 2-2:30টার সময় আসবে। মাঝখানের সময়টা আমি একদমই পুরো ফাঁকা। তো আশা করি সেই সময়টা আমি আমার সংসারের কাজকর্ম সবই গুছিয়ে নিতে পারবো। পাড়ায় পাড়ায় ঘুরে আমার মেয়ে কোথায় গেল, আমার মেয়ে কোথায় গেল, হাজারবার আমাকে যেতে হয়, সেটা তোমরা জানো। একটু করে কাজ করি, একটু করে অশ্বির পিছনে দৌড়াই, যে মেয়েটা আমার কোথায় গেল, মেয়েটা আমার কোথায় গেল। সেই নিয়ে একটা কাজ করতে গেলে, মানে একটা ছোট বাচ্চা নিয়ে কাজ করা, যে কাজটা হয়তো 10 মিনিটে হয়ে যাবে, কিন্তু যদি তার বাড়িতে ছোট বাচ্চা থাকে সেই কাজটা করতে আধ ঘন্টারও বেশি সময় লেগে যায়। সে তো তোমরা জানো, সে তো কারোরই অজানা নয়। প্রত্যেক মেয়েই মা হয়, কিন্তু প্রত্যেক মেয়েই মা হয় এই কথাটা যেমন ঠিক, কিন্তু আবার বাচ্চারা যখন বড় হয়ে যায় মায়েরা সেই ফেজগুলো ভুলে যায়। তখন আবার অন্য মেয়েরা যখন নতুন মা হয়, নতুন ছোট ছোট বাচ্চা নিয়ে কাজ করে, তখন আবার তাদের জ্ঞানভাণ্ডার, মানে জ্ঞানের ঝুলি আর কি ওনারা একদম খুলে দেন, যে তারা তাদের যখন আর কি ছোট বাচ্চা নিয়ে কাজ ওরা কীভাবে সামলেছেন, ওরা যখন নতুন মা ছিলেন তো ওরা কতটা এক্সপার্ট, কতটা পটু ছিলেন। আসলে যখনই যাই হোক না কেন, বাচ্চা তো বাচ্চাই, সে এই যুগেরই হোক আর আগের যুগেরই হোক, তো বাচ্চায় তারা দুষ্টুমি করবেই। তো এই ফেজগুলো প্রত্যেকটা মেয়েই ফিল করে, বা এই ফেজের মধ্যে দিয়ে যায় প্রত্যেকটা মেয়ে বা মহিলা, কিন্তু তারা ভুলে যায়। যাই হোক ভুলে যাওয়াটা উচিত নয়, মনে রাখা উচিত যে আমি এই দিনটা কাটিয়ে গেছি, অন্য মেয়েরাও এই দিনটা কাটাচ্ছে, আবার আমি যে সময়টা এখন কাটাচ্ছি অন্যরা এই সময়টা কাটাবে। চাকা সবসময়তেই ঘোরে। তো যাই হোক আর কি, তো এই হলো একটা কারণ যে আমি সামলাতে পারবো। আর আরও কিছু কারণ রয়েছে, যে কারণগুলো অত্যন্ত পার্সোনাল, তো সেগুলো সোশ্যাল মিডিয়াতে বললাম না। তবে হ্যাঁ এখানে হয়তো তোমরা অনেকে অন্য কিছু মিন করতে পারো, যে আমাদের কাজের দিদি সম্পর্কে, যে ওনার দিক থেকে কোনো খারাপ বা কোনো কিছু, একদমই না। উনি যথেষ্ট ভালো মানুষ, ওনার দিক থেকে আমার কোনো কমপ্লেন নেই। যদি কোনো কিছু বলে থাকি সেটা একদমই ভুল বলা হবে, অন্যায় বলা হবে, একদমই না। উনি যথেষ্ট ভালো মানুষ, উনি যথেষ্ট বিচক্ষণার সাথে
বিচক্ষণের সাথে আর কি আমার বাড়িতে কাজ করেছেন, যে কটা দিনই করেছেন খুব ভালোভাবে কাজ করেছেন এবং আমার প্রচুর উপকার করেছেন, আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন, বিশেষ করে এই সংসার জীবনের খুঁটিনাটি কাজকর্ম, মানে যেটা হয়তো অন্যদের কাছ থেকে শেখার আমার মানে উচিত ছিল, অন্যরা আমাকে শেখাতো, কিন্তু তারা না শিখিয়ে এই কাজের দিদির কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি সংসারের কাজকর্ম। তো ওনার কাছ থেকে আমি প্রচুর জিনিস শিখেছি, তাই ওনার খুঁত ধরা বা ওনাকে কিছু বলা আমার একদমই অন্যায় হবে, অনুচিত হবে, তো পাপ হবে বেসিক্যালি। তো সেই জন্য না আমাদের দিক থেকেই কিছু কারণ রয়েছে, তো তার জন্যই আর কি ওনাকে এখন আমরা রাখছি না। পরে যদি কোনো দিন এরকম আবার কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তখন অবশ্যই উনি আসবেন। তো যাই হোক, এই হলো কারণ। তো এর মধ্যে প্লিজ কিছু নেগেটিভিটি খুঁজতে যেও না, কারণ এই ব্যাপারটা আমি যতটা পেরেছি আমার দিক থেকে ক্রিস্টাল ক্লিয়ারলিভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, কারণ এই জিনিসটা তোমাদের মনে অনেকে প্রশ্ন আসবে এবং প্রশ্ন আসাটাই স্বাভাবিক, কারণ তোমরা আমার সাথে, আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছো এবং আমার পরিবার হয়ে উঠেছো, তাই তোমাদের পক্ষে জানাটা আর কি, তোমাদের কৌতূহল আসাটা এটা স্বাভাবিক। যাই হোক, এই রান্নাই আমরা করেছিলাম। এখন মা মেয়ে খেতে বসেছি, মেয়েকে সুন্দর করে ভাত মেখে দিয়েছি, তো উনি এখন খাচ্ছেন। তো সাধারণ সিম্পল খাবার আজকে রান্না করেছি, সেরকমভাবে কোনো কিছু রান্না করতে পারিনি, কিন্তু ওই যে সময়ের মধ্যে আমি ওই যে আমার মেয়ের মুখের সামনে তুলে ধরতে পেরেছি, মানে এটাই আর কি অনেক। যাই হোক, খাওয়া দাওয়া করে মা আমি একটুখানি জাস্ট শুয়েছিলাম, তারপরে যখন বাইরে বেরিয়ে এসে দেখি চারিদিকটা কীরকম লাল হয়ে গেছে, মানে কী যে অদ্ভুত ভালো লাগছিল। কিন্তু তখন কি আর বুঝতে পেরেছিলাম যে আর জাস্ট আর 2-3 দিন পরই এরকম ভয়াবহ রকমভাবে আর কি ঝড় আসতে চলেছে, তুফান আসতে চলেছে। আসলে বিগত প্রায় ধরো 3-4 মাস ধরে সেরকমভাবে কোনো বৃষ্টিই হয়নি, ঝড় তো দূরের কথা। সেই শীত পড়ার আগে, শীত শুরু হওয়ার আগে এরকম বৃষ্টি মানে হয়েছিল। তো শীতে তো কোনো কিছুই নেই, তারপরও কোনো কিছু নেই, তারপরে প্রায় 3 থেকে 4 মাস পর এরকমভাবে প্রথম বৃষ্টি হলো, আর প্রথম বৃষ্টি, প্রথম ঝড়, প্রথম মেতি একবারে পুরো উড়িয়ে দিল। তবে শীতের মাঝামাঝি সময়তে কলকাতার ওই সাইডেতে বৃষ্টি হয়েছিল, তবে আমাদের এদিকে তো ছিটে ফোটাও হয়নি। আমাদের এদিকে প্রথম বৃষ্টি, প্রথম ঝড়, আর একেবারে পুরো তাণ্ডব চালিয়েছিল। আর যেহেতু দিনটা আর কি বৃহস্পতিবার ছিল, তো সেহেতু একটু তো ধুনো তো দেবই। অস্মিকে হাজারবার বারণ করলাম, বাবা বাইরে যেও না, কিন্তু সে কি আর কথা শোনে। আর এদিকে যেন এত শেয়াল, তো তাড়াহুড়ো করে সন্ধে দেখাচ্ছিলাম, কারণ আজকে সন্ধে দেখানোর আমার এক ফোঁটাও মন নেই, কারণ এত চারিদিকে আমি শেয়াল দেখতে পাচ্ছি আর মেয়েটা আমার বাড়িতে নেই। আর এইদিকে দেখো আমি সন্ধে দেখাতে আরম্ভ করেছি, তো সন্ধে দেখাতে দেখাতে মাঝপথে তো আর দৌড়ে যেতে পারি না, যতক্ষণ না শাঁখটা বাজাচ্ছি। আজকে বিশ্বাস করো, সন্ধে দেখানোর আমার এক ফোঁটাও মন নেই, মানে ওই জাস্ট মানে নিয়ম করতে হয় সেরকম নিয়ম করছি। আর আমার শুধুই মনে হচ্ছে মেয়েটা যদি একটুখানি পাকাগিরি করে একা একাই বাড়ি ফিরতে যায় তাহলে কি সর্বনাশটাই না হবে। তাই মানে দৌড়াচ্ছি, বেসিক্যালি আমি আজকে দৌড়ে দৌড়ে সন্ধে দিয়েছি, যে যা হোক করে সন্ধেটা দিয়ে শাঁখটা বাজাবো, আর শাঁখটা বাজিয়ে আমি দৌড়াবো যে আমার মেয়েটা কি করছে সেটা দেখতে। সন্ধে দেখানো হাফ কমপ্লিট হয়েছে আর হাফ এখনও কমপ্লিট হয়নি, মানে লক্ষ্মী চরিত্র বইটা পড়তে বাকি আছে। বই পড়ার আগে আমি আগে অস্মিকে দেখে এলাম, মেয়েটাকে যেতে বারণ করলাম, যে পুরো ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে। তো মেয়েটাকে না যেতে বারণ করলাম, যে অস্মি তুই যাস না, সন্ধে হয়ে গেছে আর কেউ খেলছে না। কিন্তু এমন জেদ, মেয়েকে দিয়ে আসতেই হলো, বাচ্চাগুলো খেলছিল, ওদের কাছে দিয়ে এলাম। তো যখন সন্ধে দিচ্ছি এত চারিদিকে শেয়াল, মানে উফ, আমি সন্ধে দিতে মানে 4-5টা শেয়াল দেখেছি একবারে পুরো আমাদের মেন দরজা, মানে আমাদের যে সদর দরজাটা রয়েছে সেই সদর দরজা দিয়ে ঘোরাফেরা করছে। আমি হেই করে চিৎকার করছি, আর সেই মনে হচ্ছে বাচ্চাগুলো তো এতক্ষণ অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, তো সবাই যে যার ঘর চলে গেছে। ওসবি যদি একা একা আসে তাহলে কি হবে, তো ছোটো বাচ্চা। আর শিয়ালগুলো এতটাই বদমাস, মানে মানুষদের সাথে থেকে থেকে এমন হয়ে গেছে, মানুষ দেখে ওরা আর ভয় পায় না, মানে যে হেই করছি ওদের কোনো ভ্রুক্ষেপই নেই, মানে আমাকে জুলজুল করে আমার দিকে তাকিয়ে রয়েছে। তো প্রচণ্ড ভয় লাগছিল, তাই সন্ধে দেখানো হাফ কমপ্লিট করে, কারণ লক্ষ্মী চরিত্র বইটা পড়তে বেশ অনেকক্ষণ সময় লাগে, প্রায় 10-15 মিনিট। আমি শান্তি করে বইটা পড়তেও পারতাম না। তো গেলাম, গিয়ে মেয়েকে দেখে এলাম যে মেয়ে একজন আমাদের পাশের বাড়িতে আর কি ঘরের মধ্যে খেলছে সমস্ত বাচ্চাদের সাথে, দেখে আমি একটু শান্তি পেলাম। তাই আমি বললাম কি যে একটু 10 মিনিট রাখো, আমি এক্ষুনি আসছি, লক্ষ্মী চরিত্র বইটা পড়ে এসে অস্মিকে নিয়ে যাব। অবস্থা দেখো, ঘেমে নিয়ে একসার কাণ্ড। শিয়ালগুলো দেখে মনটা ভীষণ ছটফট করছিল আমার। ওই পূর্ণিমা নির্মল আকাশ, মেঘমন্দ বইতেছে মলয় বাতাস,
মলয় পর্বতে বসি লক্ষ্মীনারায়ণ মনুষ্যকে দুইজনে করে আলাপন বিনা করে হেনকালে নারদ মহামুনি ভক্তিভরে উভয়রে প্রণমিল তিনি করজোড়ে লক্ষ্মীরে সম্মতি ঋষিবর এত কথা কহিমা তোমার গোচর কৃপায় তার ঐশ্বর্য বাড়ি